This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর আবহে আমরা দেখেছি যে একের পর এক ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের ভূমিকা নিয়ে এবারও প্রশ্ন উঠল। কোন ক্ষেত্রে? সুপ্রিম হাইকোর্টে প্রশ্নের মুখে কলকাতা পুলিশ। কেন? এক আমলার স্ত্রীকে ধর্ষণের অভিযোগের তদন্তে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে পুলিশকে তিরস্কার করল হাইকোর্ট। বিনীত গোয়েল পুলিশ কমিশনার থাকাকালীন এই ঘটনা। আমলার স্ত্রীকে ধর্ষণের মামলায় যদি তদন্তের এই হাল হয়, আম জনতা বিচার পাবে কোথায়? উঠছে প্রশ্ন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। লঘু ধারায় এফআইআর থাকায় পরের দিনই জামিন পেয়ে যান অভিযুক্ত। অভিযুক্তের জামিনও খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বদলে দেওয়া হয়েছে তদন্তকারী অফিসার। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লেক থানার ওসির সঙ্গে এক এসআই সার্জন এবং 3 মহিলা আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করতে সিপিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। 3 জুলাই ঘটনাটা ঘটে। ঘটনা ঘটার পর নির্যাতিতা যখন থানায় যায়, লেক থানাতে, সেখানে ওনার থেকে যে রিটেন কমপ্লেনটা রিসিভ করে পুলিশ, সেই রিটেন কমপ্লেনটা যখন কোর্টে প্রডিউস হয়, তখন নির্যাতিতা দেখে যে তিনি তো রেপের চার্জেস এনেছিলেন, ধর্ষণের ধারায় মামলা শুরুও হয়নি এবং অ্যাকিউজডকে যেদিন অ্যারেস্ট করে 16 তারিখে প্রডিউস করে, 16 তারিখই অ্যাকিউজ বেল পেয়ে যায়। তাও পুলিশের একটা ভুলের জন্য 184 অফ বিএনএসএস নতুন ধারা অনুযায়ী উইদিন 24 আওয়ার্স মেডিকেল চেক আপ করা দরকার। ক্ষেত্রে মহিলাকে আফটার 35 ডেজ পুলিশ একটা ইমেলে নোটিফিকেশন দিয়ে তাকে মেডিকেল চেক আপ করিয়েছে। মামলা তুলে নেওয়ার জন্য অনেক রকম প্রস্তাব দেওয়া হয়, সেটারে রাজি না হওয়ার পর মহিলা শুধু নিজের কমপ্লেনটা জমা দিয়ে চলে আসে। নির্যাতিতা নিজেই 164 স্টেটমেন্টে পুলিশের এগেনস্টেই কথা বলেছেন তাকে মেন্টালি হ্যারাস করা হয়েছে, ভার্বালি অ্যাবিউজ করা হয়েছে পুলিশের তরফ থেকে। তো এখানে তো আর কিছু বলার থাকছে না সেখানে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, এই ঘটনাটা এই সময় একটা অন্যরকম মাত্রা নিয়ে আসছে। আপনার এই গোটা বিষয়টা কি অবজারভেশন, কি বলবেন? দেখুন, আগে এই ধরনের কাজ পুলিশ করতো সাধারণভাবে নিম্ন মধ্যবিত্ত ঘরের মহিলারা গেলে দমকে দামকে এইসবই করতো। এখন যে ভদ্রমহিলাকে করা হয়েছে ঘটনাচক্রে, তিনি একজন আইএএস স্ত্রী, সুতরাং আইএএস অফিসার তার স্ত্রী যদি এরকম হেনস্থা হন, তিনি মুখ খুলেছেন, যার ফলে সত্যটা সামনে এসেছে। আসলে কিছু মনে করবেন না, একটা কথা আমি প্রায় বলি, যখন মুখ্যমন্ত্রী গর্ব করে বলেন আমি গুন্ডাদের নেত্রী, তখন পুলিশও বুঝে যায় যে আমাদের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি গুন্ডামি জাতীয় কাজকে সমর্থন করেন এবং তারই অব্যর্থ পরিণতি এগুলো সব ফলো আপ অ্যাকশন। এতে বিস্মিত হওয়ার কিছু নেই। কোর্ট আছে বলে মানুষ এখনো তবু খানিকটা নিরাপদে নিশ্চিন্তে বেঁচে আছেন, তা না হলে সেটাও থাকতো না। ধন্যবাদ। আর এই মুহূর্তে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি ঘটনাটা আসলে কি ঘটেছিল, কি কি অভিযোগ এখনো পর্যন্ত সামনে আসছে। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুপ্রিয়, একটু বোঝাও। মঞ্জিরা, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে এই ঘটনা বলার আগে তোমাকে যে বিষয়টা না বললেই নয়, তাতে হচ্ছে যে আরজিকরের চিকিৎসক ছাত্রীর যে নৃশংস খুন এবং ধর্ষণের ঘটনা, সিবিআই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা যখন তদন্তভার হাতে নিল, তারপর থেকেই কিন্তু প্রথম যে থানা তদন্ত শুরু করেছিল, অর্থাৎ টালা থানা বা সেখানকার যারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসাররা রয়েছেন, তাদের ভূমিকা বারবার তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেন সিবিআইয়ের গোয়েন্দারা। এমনকি টালা থানার সেই সময়ের যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার অর্থাৎ ওসি ছিলেন অভিজিৎ মণ্ডল, তিনি গ্রেপ্তার হয়েছেন। ঘটনার পর এফআইআর কেন দেরিতে রুজু হয়েছে, ময়নাতদন্তের পর তড়িঘড়ি কেন দেহ সৎকার করা হলো, এই ধরনের বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয়েছে পুলিশকে, এমনকি পুলিশ কমিশনারকে। আবারও কিন্তু ঠিক একই ধরনের একটি নিষ্ক্রিয়তা, তথ্য প্রমাণ আড়াল করা বা তথ্য প্রমাণ বিকৃত করার এ ধরনের ভুরি অভিযোগ তুলছেন এক নির্যাতিতা। গত 14ই জুলাই রাতে, অর্থাৎ 15ই জুলাই সকালের ঘটনা, এবং নির্যাতিতা তিনি লেক থানার অন্তর্গত এলাকার বাসিন্দা। লেক থানাতে তিনি যান গিয়ে অভিযোগ জানানোর জন্য যে তার সঙ্গে নির্যাতনের, শারীরিক নির্যাতন বা যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। ধর্ষণের অভিযোগ জানাতে গেলে তাকে দীর্ঘক্ষণ থানায় অপেক্ষা করতে হয়, এটা তার প্রথম অভিযোগ। এবং তার পরবর্তীতে যেটা অভিযোগ, যে তিনি ধর্ষণের অভিযোগ জানানোর পরেও যে ধারাতে মামলা রুজু করা হয়েছিল তা তুলনামূলক লঘু ধারা, আর যার দরুন পরবর্তী দিন অর্থাৎ গ্রেপ্তারের পরের দিন যখন অভিযুক্তকে আদালতে পেশ করা হয়, সে নিম্ন আদালত থেকেই জামিন পেয়ে যায়।
এমনকি তার পরবর্তীতে এই যে এ ধরনের একজন অভিযোগ করছেন এক নির্যাতিতা, তার যে পোশাক সেই পোশাক বাজেয়াপ্ত করা, এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, যেটা সব থেকে দ্রুততার সঙ্গে করা উচিত, সেটা হচ্ছে তার মেডিকেল পরীক্ষা। সেই মেডিকেল পরীক্ষা করা হয়েছে, যেটা নির্যাতিতার আইনজীবীও অভিযোগ করছেন যে 35 দিনের মাথায়, অর্থাৎ এই যে তদন্তের যে গতি প্রকৃতি তা যথাযথভাবে এগোয়নি এবং কোথাও গিয়ে তথ্য প্রমাণ বিকৃত করা হয়েছে। যে অভিযোগ তিনি করেছিলেন সেই অভিযোগের যে বয়ান, সেই বয়ান বিকৃত করা হয়েছে এমনও অভিযোগ রয়েছে। একটা জায়গা একটু বুঝিয়ে দেওয়ার বা একটু পরিষ্কার করার চেষ্টা করো যদি সম্ভব হয়, সেটা হচ্ছে একজন আমলা স্ত্রী, তিনি যখন অভিযোগ করছেন তখন তার এই অভিযোগকেও গুরুত্ব দিচ্ছে না পুলিশ। দেখো, আমলার স্ত্রী বা কোনো বড় কোনো পদাধিকারীর স্ত্রী হলেই যে সেই গুরুত্বকে, সেই অভিযোগকে গুরুত্ব দেওয়া হবে, অন্য কেউ হলে গুরুত্ব দেওয়া হবে না তা কিন্তু নয়। ধর্ষণের মতন, শারীরিক নির্যাতনের মতন একটা অভিযোগ, এবং যে ধরনের যেটা গাইডলাইন রয়েছে যে এ ধরনের কোনো অভিযোগ নিয়ে কেউ পুলিশের দ্বারস্থ হলেই পুলিশের কিন্তু যেটা তৎক্ষণাৎ করা দরকার তার অভিযোগ নেওয়া, এবং তিনি যে অভিযোগ করছেন একদম অর্থাৎ এই ক্ষেত্রেও, এই ঘটনার ক্ষেত্রেও পুলিশের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন। ধন্যবাদ সুপ্রিয়। তোমার একেবারে প্রশ্ন তো ওঠেই, এবং নাগরিক সমাজ এই বিষয়গুলো নিয়ে অনেকটাই প্রভাব ফেলে। আমরা শুনবো কনিনিকা বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী, তিনি কি বলছেন। পুলিশ শব্দতে কিন্তু আমরা ছোট থেকে ভয় পাই, মানে আজকে দেখতে গেলে আমার 5 বছরের মেয়েকেও আমি কিন্তু বলি দুষ্টুমি করলে পুলিশ আসবে। তাহলে দুষ্টুমি করলে যদি পুলিশ আসে, পুলিশ এসে তো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, সততার জন্য দাঁড়াবে, তাই না? তাহলে সেই পুলিশদেরই যদি কেনা হয়ে যায় তাহলে তো দুর্ভাগ্যের জায়গা। আজকে একজন মহিলা, তাকে সে যখন থানায় গেল, লেক থানায় গেল, গিয়ে কমপ্লেন করলো, তার ছেলেকে সঙ্গে নিয়ে গেল, এবং তারপরে সে নিজে হসপিটালে গিয়ে টেস্ট করিয়ে জমা দিল, সে নিজে মুখে বয়ান দিল, তারপর বলা হলো লিখিত বয়ান দিতে, সে নিজের মতো করে চেষ্টা করে গেল, একজন IAS অফিসারের বউ। মানে এটা যদি হয়ে থাকে কলকাতা শহরের বুকে, তাহলে তো কলকাতা ইজ নো মোর সেফ।